মানুষ আজকে জাগ্রত হয়েছে তিস্তা বাঁচার জন্য। আমাদের পানির যতটুকু হিস্সা সেটা আমাদেরকে দেয়া হোক। দাবি যদি বাস্তবায়ন করা না হয় কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হবে। তিস্তা পারে গণপদযাত্রা, হাঁটু জলে নেমে ভারতের বাঁধ নির্মাণের প্রতিবাদ। অভিন্ন নদীর পানি কারো করুণা নয়, বাংলাদেশের অধিকার। দাবি আদায় নির্বাচনে জনগণকে বিএনপির পাশে থাকার আহ্বান তারেক রহমানের। আগামী জাতীয় নির্বাচনে আপনাদেরকে আপনাদের প্রিয় দল বিএনপির পাশে থাকতে হবে। দেশবাসীর সমর্থন থাকলে তিস্তা সহ আরো যেই কাজগুলো আছে সেই সমস্যার সমাধান করার আমরা সুযোগ পাব। তিস্তা পাড়ের মানুষের সঙ্গে কথা বলে চূড়ান্ত হবে পরিকল্পনা। এবছরই প্রতিবেদন জমার আশা উপদেষ্টা। বাংলাদেশ সিদ্ধান্ত নিলে বাস্তবায়নে প্রস্তুত চীন, জানালেন রাষ্ট্রদূত। আমরা এখন এমফাসাইজ করছি যে পরিকল্পনাটা যেন তারা অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আমাদের হাতে জমা দিয়ে দেয়। This project is a Bangladesh project. It is totally under your jurisdiction. You are sovereign states. So we are waiting for the decision. China is ready, but we expect decision by Bangladesh side. দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া এবং আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ক্ষমা চেয়ে নির্বাচন করতে পারবেন ফ্যাসিবাদে জড়িত না থাকা আওয়ামী লীগ নেতারা, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সুযোগ পাবেন না গণহত্যায় জড়িতরা। যত দ্রুত জাতীয় নির্বাচন হবে তত দ্রুত দেশের শান্তি শৃঙ্খলা ফিরবে। যশোরে সমাবেশে মির্জা ফখরুল। স্থানীয় ভোট নিয়ে রাজনৈতিক বিতর্কের অংশ হতে চায় না ইসি, বললেন সিইসি। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত শেষ হবে 1 মাসে, জানালেন চিফ প্রসিকিউটর। সাবেক 11 মন্ত্রী সহ 16 জনের তদন্ত প্রতিবেদন 20 এপ্রিল দাখিলের নির্দেশ। A2I প্রকল্পের রাজনৈতিক ব্যবহার, 855 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। জয় পালকের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে দুদক। বসুন্ধরা রানভীরের বিদেশের সম্পদ জব্দের নির্দেশ। ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে শুকিয়ে যাওয়া তিস্তার হাঁটু জলে নেমে ন্যায্য হিস্সা দাবি করছেন উত্তরের জনপদের লাখো মানুষ। উজানে বাঁধ নির্মাণ করে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করার বিরুদ্ধে গণপদযাত্রা করেছেন তারা। উত্তরবঙ্গের 11টি স্থানে কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অভিন্ন 54 নদীর পানি কারো করুণা নয়, বাংলাদেশের অধিকার। দাবি আদায়ে আগামী নির্বাচনে জনগণকে বিএনপির পাশে থাকার আহ্বান জানান তারা। মিজানুর রহমান ও মোবারক হোসেন শুভর ক্যামেরায় লালমনিরহাট থেকে আহমেদ সালেহিনের রিপোর্ট। শুকিয়ে যাওয়া নদীর হাঁটু জলে নেমে প্রতিবাদ। ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে মরে যাওয়া নদীতে ভিন্ন ধর্মী প্রতিবাদে হাজার হাজার মানুষের জমায়েত। প্লাকার্ডের বার্তায় ছিল ভারতের আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অবস্থান। ভারতের উজানে একের পর এক বাঁধ নির্মাণ করে ভাটির দেশ বাংলাদেশকে পানি থেকে বঞ্চিত করার অভিযোগে তিস্তা নদীতে এ কর্মসূচি। কৃষক শ্রমিক জনতার সঙ্গে অংশ নেন রাজনীতিবিদ, সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের মানুষও। মানুষ আজকে জাগ্রত হয়েছে তিস্তা বাঁচার জন্য। আমাদের পানির যতটুকু হিস্সা সেটা আমাদেরকে দেয়া হোক। দাবি যদি বাস্তবায়ন করা না হয় কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিতে বাধ্য হবে। 2 দিন ব্যাপী তিস্তা নদী রক্ষা আন্দোলনের শেষ দিনের কর্মসূচিতে সকালে লালমনিরহাটের তিস্তা ব্রিজ থেকে শুরু হয় পদযাত্রা। লাখো জনতার অংশগ্রহণে প্রতিবাদ জানানো হয় আন্তর্জাতিক আইন অমান্য করে ভারতের বাঁধ নির্মাণের। 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে রংপুরের কাউনিয়া বাজারে ঘুরে আবারও লালমনিরহাটের তিস্তা ব্রিজে এসে শেষ হয় পদযাত্রা। জাগো বাহে তিস্তা বাঁচাও, এই আন্দোলন নিয়ে, এই স্লোগান নিয়ে তিস্তার পানির ন্যায্য হিস্সার দাবিতে আজকের এই পদযাত্রা। মানুষগুলো বলছেন তাদের জীবন জীবিকা নির্বাহ, ফসল ফলাদি উৎপাদন সহ সবকিছু নির্ভর করছে এই তিস্তার পানি দিয়ে। যে কারণে এই পানি তাদের জন্য কতটা মূল্যবান, কতটা তাদের জন্য গুরুত্বপূর্ণ তা আবারও প্রমাণ করতে রাজপথে নেমেছেন এই এলাকার উত্তরবঙ্গের বাসিন্দারা। গঙ্গা নদীর পানি যখন তার একটা রংপুর ও কুড়িগ্রামে জনতার সমাবেশে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির নেতারা বলেন, পানির ন্যায্য হিস্সা বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দাবি পূরণে নির্বাচিত সরকার দরকার বলেও জানান তারা। শুধু প্রাণের দাবি না,
একটা আন্তর্জাতিকভাবে ন্যায় নীতি, ন্যায্য দাবি, এটা সবগুলো দেশের সমন্বয়ে একটি ব্যবস্থাপনা থাকে। আজকে সেই ব্যবস্থাপনা এখানে ফেল করে গেছে। ভারত যেমন উজানের দেশ বলে মাটির দেশকে পানি বঞ্চিত করে, আমাদের হাতেও কিছু কিছু যন্ত্র আছে যেটি আমরা ব্যবহার করলে ভারত আমাদের কথা শুনতে বাধ্য হবে। এটার জন্য দরকার একটা নির্বাচিত সরকার। লালমনিরহাট সহ 11টি স্থানে একযোগে সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের অভিন্ন 54টি নদীর পানি কারো করুণা নয়। দাবি আদায়ে আগামী নির্বাচনে জনগণকে বিএনপির পাশে থাকার আহ্বান জানান তিনি। আগামী জাতীয় নির্বাচনে আপনাদেরকে আপনাদের প্রিয় দল বিএনপির পাশে থাকতে হবে। দেশবাসীর সমর্থন থাকলে ইনশাল্লাহ আমরা এই ধরনের তিস্তা সহ আরো যেই কাজগুলো আছে ইনশাল্লাহ সেই কাজগুলো বা সেই সমস্যার সমাধান করার আমরা সুযোগ পাবো ইনশাল্লাহ। সেই প্রতিজ্ঞা হলো জাগো বাহে তিস্তা বাঁচাও, জাগো বাহে বাংলাদেশ বাঁচাও। উত্তরবঙ্গের 11টি স্থানে এই কর্মসূচিতে অংশ নেন কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, লালমনিরহাট ও গাইবান্ধা সহ উত্তরের সব জেলার মানুষ। দাবি আদায়ে সন্ধ্যার পর নদী পাড়ে মশাল মিছিল করেন হাজারো মানুষ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, লালমনিরহাট। এদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। দুপুরে চীনা দূতাবাসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এজন্য স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই। সরকারের অনুরোধে 3 বছর ধরে 200 কোটির বেশি টাকা ব্যয়ে তিস্তা নদীতে মহাপরিকল্পনার সমীক্ষা করে চীন। প্রকল্পের চূড়ান্ত পরিকল্পনা তৈরিতে আরও গবেষণার প্রয়োজন বলে জানিয়েছিল দেশটির প্রতিষ্ঠান। তবে গেল বছর ভারত বাগড়া দিলে আর সামনে এগোয়নি শেখ হাসিনার সরকার। স্বৈরাচার পতনের পর নতুন করে আলোচনায় এসেছে তিস্তা মহাপরিকল্পনা। সময় তো 64টা জেলা ধরে পারবে। মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা বলেন, পূর্ণাঙ্গ সমীক্ষা করতে আরও 2 বছর সময় দেয়া হয়েছে চীনকে। তবে এবছরের মধ্যেই আংশিক পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে। তিস্তাপাড়ের মানুষের সঙ্গে কথা বলেই পরিকল্পনা চূড়ান্ত করবে সরকার। মহাপরিকল্পনাই তো নেই, কোথা থেকে বাস্তবায়ন করব? পরিকল্পনাটা তো করতে হবে। একটা পরিকল্পনা জমা দিয়েছিল চাইনিজ গ্রুপ, সেই চাইনিজ গ্রুপের পরিকল্পনাটা চীনা সরকারই ফিজিবল বলে নাই। আমরা এখন ওইটা আবার 2 বছরের জন্য এক্সটেন্ড করলাম, ওটাই যেন তারা এই জনমতের প্রতিফলনটা ঘটায়। একই দিন চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত এক প্রশ্নের জবাবে বলেন, 2023 সালে সমীক্ষা শেষে কয়েক ধাপে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের সুপারিশ করা হয়েছিল। প্রথম ধাপে বন্যা প্রশমনের প্রকল্প নিতে সরকারের কাছে প্রতিবেদন পাঠালেও তার উত্তর মেলেনি। From our assessment, it is a huge project. So we suggest Bangladesh side to build this project in a phased manner, to be a phased manner. So the first, the phase 2 project China suggests is to have flood prevention and mitigation projects. So we give the feedback in the year 2023. We give the ERD the feedback, but so far 2 years passed, we haven't got any feedback regarding to this project. তবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন প্রস্তুত বলেও জানায় দেশটির রাষ্ট্রদূত। বলেন, প্রকল্প বাস্তবায়নে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকেই। This project is a Bangladesh project. It is totally under your jurisdiction. You are sovereign states. So we are waiting for the decision. China is ready, but we respect decision by Bangladesh side. এদিকে বাংলাদেশি রোগীদের চীনে চিকিৎসা নেয়ার পদ্ধতি সহজ করতে নানা পদক্ষেপ নেয়ার কথা তুলে ধরেন দেশটির রাষ্ট্রদূত। একদিনের মধ্যে রোগীদের ভিসা দেয়া হবে বলেও জানান ইয়াও ওয়েন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। গত 15 বছর দেশের পররাষ্ট্রনীতি ছিল নতজানু, যা শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখার জন্য করেছিলেন। রাজধানীতে পররাষ্ট্রনীতি বিষয়ক আলোচনা সভায় কথা বলেছেন বিশিষ্টজনেরা। এ সময় বিএনপি নেতা শামা ওবায়েদ বলেন, চিকেন নেক ঠিক রাখতে বাংলাদেশের টুটি চেপে ধরা মানবে না জনগণ। আর জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, তরুণ প্রজন্মের পররাষ্ট্রনীতি হবে খবরদারি মুক্ত। পরিকল্পিতভাবে
রাজধানীর ইস্কাটনের বিচ অডিটোরিয়ামে দিনব্যাপী জাতীয় সংলাপে নাগরিক কমিটির আয়োজনে আলোচ্য বিষয় কেমন হবে গণ অভ্যুত্থান পরবর্তী কূটনীতি। আলোচকরা বলেন, গেল 15 বছর আওয়ামী লীগ সরকার নতজানু পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করেছিল। ক্ষমতায় টিকে থাকতে একটি দেশের দাস হিসেবে দেশ পরিচালনা করেছে। পররাষ্ট্রনীতিতে ইস্যু ভিত্তিক কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। তারা বলেন, গণ অভ্যুত্থানের পর দেশকে নিয়ে যেন কোনো বহিঃশক্তি খেলতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আমাদের আসলে কোনো ফরেন পলিসি নাই, ছিল না, একেবারেই ছিল না। জাস্ট অ্যাড হক শেখ হাসিনার যা যা সুবিধা মনে হয়েছে। চায়না চাইছে ঠিক আছে আমি তিস্তা দিয়ে দিলাম, পরে ইন্ডিয়া গেলাম, ইন্ডিয়া কাপ দিয়েছে না তিস্তা দিয়ে, এই হচ্ছে পররাষ্ট্রনীতি। একটি দল যখন বাংলাদেশের ক্ষমতায় ছিল, যারা তখন ক্ষমতা ছেড়েছে, একটি দেশে সবাই পালিয়েছে, অন্য কোনো দেশে তারা হলো যাওয়ারও জায়গা পায় না। ফলে আমাদের বাংলাদেশের যে রিলেশনটা ছিল এটা হলো একটি দেশকে দেওয়া নেওয়া কেন্দ্রিক ছিল। শত্রু এবং স্বার্থ এই দুটি বিষয় চিহ্নিত করে পররাষ্ট্রনীতি হওয়া দরকার বলে মত দেন রাজনৈতিক ব্যক্তিরা। ভারত তাদের চিকেন নেক ঠিক রাখতে বাংলাদেশের টুটি চেপে ধরেছে, যা জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তারা। তাদের চিকেন নেককে রক্ষা করতে গিয়া তারা যে সারা বাংলাদেশের টুটি টিপে ধরেছে গত 15 বছর, সেটা বাংলাদেশের জনগণ এটা নিবে না, সহ্য করবে না। সংলাপে তৃতীয় সেশনে অংশ নিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, তরুণ প্রজন্মের পররাষ্ট্রনীতি হবে খবরদারি মুক্ত। আগে ছিল আমরা নিজেদের গা বাঁচানোর পলিসিতে ছিলাম, এই তরুণ প্রজন্ম এখন তাদের জায়গা থেকে অন্যের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিবে। আমি নতুন কাউকে নেভিগেট করতে পারি আর না পারি, আমার উপরে কেউ নজরদারি করতে পারবে না। আয়োজন জুড়ে গণতন্ত্র ও মানবাধিকার, আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের সম্পৃক্ততা, পররাষ্ট্রনীতিতে তরুণ প্রজন্মের ভূমিকা সহ 4টি সেশনে আগামীর বাংলাদেশ নিয়ে নানা দিক নির্দেশনা দেন বক্তারা। ইন্ডিয়া হচ্ছে সাউথ এশিয়ার ঠিক সেই শক্তি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। যত দ্রুত জাতীয় নির্বাচন হবে তত দ্রুত দেশের শান্তি শৃঙ্খলা ফিরবে। কোনোভাবেই আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। যশোরে দলের সমাবেশে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সরকারে থাকা ছাত্ররা কি কোনো দলের সঙ্গে জড়িত ছিল না এমন প্রশ্ন করে সরকারকে জনগণের আবেগ বুঝে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা মঈন খান। স্লোগানে মুখর দক্ষিণের জনপদ যশোর। বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের পদচারণায় কানায় কানায় পূর্ণ টাউন হল মাঠ। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও নিত্যপণ্যের দাম সহনীয় রাখা সহ বেশ কিছু দাবিতে মঙ্গলবার বিকেলে যশোরের সমাবেশের আয়োজন করে বিএনপি। খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যত দ্রুত জাতীয় নির্বাচন হবে তত দ্রুত দেশে শান্তি শৃঙ্খলা ফিরবে। কোনোভাবেই আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না। যত দ্রুত নির্বাচন করবে তত দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। এদিকে নাটোরে কর্মী সভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম। বলেন, আওয়ামী লীগকে প্রতিহত করতে রাজপথে থাকবে জনতা। সেটা নির্ধারণ করতে ভালো, সেই কারণে আওয়ামী লীগ তো প্রধানমন্ত্রী হইল না, মুখ্যমন্ত্রী হইল। এদিন দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জনগণের আবেগকে উপলব্ধি করে সরকারকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। এই সরকারকে উপরে আমাদের অনেক আস্থা, তাদের শক্ত হাতে একটি কাজ করতে হবে, দ্রুততম সময়ে এ দেশকে স্বৈরতন্ত্রের যে অধ্যায় ছিল সেই অধ্যায় থেকে গণতন্ত্রের অধ্যায়ে রূপান্তর করতে হবে। অন্তর্বর্তী সরকার গত 6 মাসের সাহসিকতার সঙ্গে দেশ পরিচালনার বার্তা জনগণকে দিতে পারেনি বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। সেই রাজপথে যারা সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। আওয়ামী লীগ সরকারের আমলে গ্রেফতার জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে দ্রুত মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। বিকেলে রাজধানীর পল্টনে সমাবেশে জামায়াত আমির বলেন, স্বৈরাচারের পতনের পরও বিনা দোষে দলের শীর্ষ নেতার এমন কারাভোগ ছাত্র জনতা মেনে নেবে না। এ সময় অনতি বিলম্বে দলটির নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। জামায়াতে ইসলামের সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও দলের প্রতীক ফিরিয়ে দেওয়ার দাবিতে মঙ্গলবার পল্টনে সমাবেশের ডাক দেয় দলটি।
বিকেল 4:30টায় শুরু হওয়ার কথা থাকলেও ঘণ্টা খানেক আগেই নেতাকর্মীতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় নাইটেঙ্গেল মোড় থেকে পল্টন মোড়। দাবি কিভাবে আদায় করতে হবে আমরা তা জানি। সমাবেশ থেকে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। সকালে একবার, বিকালে একবার ঢাকার 130টা প্রশাসনিক ওয়ার্ডে আমরা মিছিল করব, বিক্ষোভ করব, ঢাকাকে উদ্ধার করব। প্রধান অতিথির বক্তব্যে জামাত ইসলামের আমির বলেন, ফ্যাসিস্টরা বিনা দোষে কারাগারে নির্যাতন করেছে এটিএম আজহারুল ইসলামের উপরে। দ্রুত তার মুক্তির সুস্পষ্ট বার্তা না দিলে আন্দোলন চলমান থাকবে বলেও জানান তিনি। কল্পনাও করিনি এইভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে। প্রিয় আজহার ভাইয়ের মুক্তির দাবিতে আমরা বাধ্য হয়েছি, কিন্তু আজহারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে। অনতি বিলম্বে দলের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জালেম সরকার যা করেছে আপনারাও তা করবেন না। নিবন্ধন তো জালিম সরকার কেড়ে নিয়েছিল, সেই জুলুম আপনারাও কি আমাদের উপরে করবেন? আমরা ভদ্র, কিন্তু আমরা বুকানো। আমাদের ভদ্রতার এই উপহারকে কেউ যেন দুর্বলতা মনে না করেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন জামাতের নেতাকর্মীরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে। ইসি সেসবের অংশ হতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সন্ধ্যায় জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি জানিয়েছেন, নির্বাচন আয়োজনের আইনের সর্বোচ্চ প্রয়োগ করবে ইসি। সুষ্ঠু নির্বাচনের জন্য এখন থেকেই তাই মাঠ পর্যায়ে কাজ শুরু করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আগে নানা রকম চাপ ছিল, তাই নির্বাচন নিয়ে জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়েছে। আইন থাকলেও আইনের প্রয়োগ না থাকায় এই সংকট দেখা দিয়েছে বলেও মনে করেন নির্বাচন কমিশনার। তবে এখন অন্যায়ভাবে কেউ কোনো চাপ প্রয়োগ করতে পারবে না বলে জেলা প্রশাসকদের আশ্বস্ত করেছেন সিইসি। সামনে যে ইলেকশনটা আসছে, আপনারা আইনের সর্বোচ্চ প্রয়োগ করবেন নিজ উদ্যোগে। অমুকে এটা করেছে, তমুকে এটা করেছে, ওই জন্য আমরা পারি না, এই সমস্ত বাদ দেন। ব্লেম গেম নয়, আমরা সামনের দিকে আগাই। বিধি লঙ্ঘন হচ্ছে, আপনারা একজন সাংবাদিক বা কেউ একজন গিয়ে কমপ্লেন করলেন, তারপরে আমরা রিয়েক্ট করবো, সেটা না। প্রোয়েক্টিভলি, নট রিয়েক্টিভ, প্রোয়েক্টিভলি যাতে এই ধরনের যে কোনো ধরনের নির্বাচনী অপরাধ যাতে অ্যাড্রেস করা হয়, সেই মেসেজটাও আমরা দিয়েছি। আগামী ডিসেম্বর থেকে পরের বছর জুনের মধ্যে নির্বাচন হবে জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর সুযোগ নেই। বিকেলে রাজধানীতে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, তাহলে সর্বোচ্চই হচ্ছে আমাদের জুন। ধরেন সময় বাড়াচ্ছে, সেটা ধরার আর কোনো সুযোগই নাই, কারণ সর্বোচ্চ সীমাটা প্রধান উপদেষ্টা কর্তৃক বলে দেওয়া হয়েছে। যেখানে নির্বাচনের প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে, সংস্কারের প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে, আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব সংস্কারগুলো করে নির্বাচনটা দিতে। ক্ষমা চেয়ে নির্বাচন করতে পারবেন ফ্যাসিবাদে জড়িত না থাকা আওয়ামী লীগ নেতারা, তবে সুযোগ পাবেন না গণহত্যায় জড়িতরা, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এদিকে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী আব্দুল হাফিজ জানিয়েছেন, স্বৈরাচারের দোসর নৈরাজ্য ঠেকাতে ডিসিদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে, আর যুবকদের ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিং দেওয়া হচ্ছে বলেও এ সময় জানিয়েছেন তিনি। এদিকে দুর্নীতি বন্ধে জেলা প্রশাসকদের কাজ করার নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন বিধান মেনে জনগণকে সেবা দেওয়ার নির্দেশনা দিয়েছেন আইন উপদেষ্টা। 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের সমাপনী দিনে মঙ্গলবার 17টি মন্ত্রণালয়ের সঙ্গে ছিল অধিবেশন। ডিসিদের বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনার পাশাপাশি নানা নির্দেশনা দেন সংশ্লিষ্ট উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরা।
সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী জানান, স্বৈরাচারের দোসররা সংগঠিত হচ্ছে, এ ব্যাপারে অভিযান পরিচালনার পাশাপাশি ডিসিদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। যুব সমাজের জন্য একটা ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিং এর ব্যবস্থা করা যায় কিনা, যেখানে দেশের প্রতিরক্ষায় তারা অংশগ্রহণ করতে পারে। আনসার ভিডিপির মাধ্যমে প্রত্যেক ইউনিয়নে একটা করে কোম্পানি অলরেডি ট্রেনিং দেওয়া হচ্ছে। এদিকে ডিসিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেছেন, যেসব আওয়ামী লীগ নেতা ফেসিবাদে জড়িত ছিলেন না তারা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। আইন উপদেষ্টা বলেন, জনগণকে নিপীড়নে মাঠ পর্যায়ে প্রশাসনকে ব্যবহার করেছিল ফ্যাসিস্ট সরকার। ডিসিদের আইন বিধান মেনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক, কোনোদিন যেন আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে, এটা যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগায়। এদিকে দেশের আইন শৃঙ্খলা অনেকটাই সন্তোষজনক জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আইন শৃঙ্খলা আরও উন্নত করা এবং দুর্নীতি কমাতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতির সমূলে বিনষ্ট না করতে পারলে দেশের অগ্রগতি হবে না। গাজীপুর মেট্রোপলিটন এলাকা ও শিল্প পুলিশে জনবল বাড়াতে জেলা প্রশাসকরা প্রস্তাব দিয়েছেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শেষ পর্যায়ে জুলাই গণহত্যার কুশীলবদের তদন্ত। 1 মাসের মধ্যে শেখ হাসিনার মামলার তদন্ত শেষ হবে বলে ট্রাইব্যুনালকে জানালেন চিফ প্রসিকিউটর। এ সময়ে তদন্ত প্রতিবেদন হাতে পেলে এপ্রিলে আনুষ্ঠানিক বিচার শুরুর আশাও প্রকাশ করেছেন তিনি। এদিন সাবেক সরকারের 11 মন্ত্রী সহ 16 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয় 20 এপ্রিল। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় আফজাল হোসেনের রিপোর্ট। কেউ প্রিজন ভ্যানে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে কি যেন দেখছেন, কি যেন বলছেন, কারো মুখ মলিন, কেউ বা হাস্যোজ্জ্বল। জুলাই আগস্টের গণহত্যার মামলায় মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় বিগত সরকারের 11 মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, 2 জন উপদেষ্টা, একজন অবসরপ্রাপ্ত বিচারপতি ও একজন সাবেক সচিবকে। এদিন শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, জাতিসংঘের রিপোর্ট প্রকাশের পর সংস্থাটির কাছে কিছু তথ্য উপাত্ত চেয়েছেন তারা। তিনি জানান, শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার কুশীলবদের তদন্ত শেষ পর্যায়ে, সময় লাগতে পারে আর 1 মাস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সেটার তদন্ত রিপোর্ট দাখিল করা সম্ভব হতে পারে বলে আমরা আশা করছি। এপ্রিল মাস থেকে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক পর্বটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আসামিদের বিরুদ্ধে এমন সব অভিযোগ আছে যে তাদেরকে বিচার শেষ হওয়ার আগে জামিন দেওয়ার কোনো সুযোগ আছে বলে আমাদের দিক থেকে আমরা মনে করি না। নির্বিচারে হত্যা, নির্যাতনের নির্দেশনা দেয়া সংক্রান্ত আসামিদের ফোনালাপ, ডিজিটাল তথ্য প্রমাণ এর আগেই হাতে পেয়েছে তদন্ত সংস্থা, যা এখন পরীক্ষা নিরীক্ষা চলছে। ট্রাইব্যুনাল বলছেন, সময় লাগলেও বিশ্বাসযোগ্য তদন্ত রিপোর্ট দেখতে চান তারা। হত্যাকাণ্ড করে এক ছাত্র জনতাকে নির্মূল করার কথা বলা হয়েছে, টেলিভিশন চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার কথা বলেছে। এই ধরনের কথোপকথন তারা যে করেছেন তাদের অজ্ঞাতে সেগুলো রেকর্ডেড হয়েছে, তো সেগুলো আমাদের হাতে আসছে। মানুষকে মারার জন্য যে ফাঁদ তারা পেতেছিলেন সেই ফাঁদে হয়তো তারাই পড়তে যাবেন। আধা ঘন্টা শুনানি শেষে 2 মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে 20 এপ্রিল। ওই দিন তদন্ত রিপোর্ট দাখিল করবে প্রসিকিউশন। জামিন শুনানি হবে কয়েকজন আসামির। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘের প্রতিবেদনের পর শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের উপর চাপ বাড়ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করা সরকারের অন্যতম লক্ষ্য উল্লেখ করে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের জনগণ। প্রধান উপদেষ্টার সাম্প্রতিক সফর নিয়ে প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বিশ্বের কাছে দেশের সুনাম তুলে ধরতে কাজ করছেন। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করে যাচ্ছেন ডক্টর ইউনুস। আমার মনে হয় ইউএন রিপোর্টের পরে প্রেশারটা আরও হবে। আমরা তো আমাদের মতো এক্সট্রাডিশন চেয়ে তার ইন্ডিয়াকে জানিয়েছি। আমাদের প্রেশারটা অব্যাহত থাকবে এবং আমরা চাবো তাকে এনে সশরীরে হাজির করে তার ট্রায়ালটা হতে। বাংলাদেশের মানুষ তার ট্রায়ালটা দেখতে চায়, তাকে আইনের আওতায় আনাটা সবাই, এটা আমাদের একদম টপ প্রায়োরিটি এবং আমরা সেই লক্ষ্যে যতগুলো কাজ করা দরকার সবগুলো কাজ আমরা করছি।
এদিকে কুয়েটের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে এই মুহূর্তে কথা বলবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছি সেখানে। ফেসবুকে তারা একটা কমেন্ট করলে আবার হেলমেট বাহিনী এসে ঝাঁপিয়ে পড়ো। মতামত প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকুক, দ্বিমত প্রকাশের স্বাধীনতা অব্যাহত থাকুক, ক্ষমতাকে প্রশ্ন করা অব্যাহত থাকুক। এই যে অবাধ স্বাধীনতা আমরা ভোগ করছি, এই পর্যন্ত কেউ বলতে পারবে না এই সরকারের সমালোচনা, এই সরকারের কাছাকাছি যারা আছে তাদের সমালোচনা, উপদেষ্টাদের যে সমালোচনা, এই সমালোচনা প্রকাশ ভবিষ্যতে যারা শাসনে আসবেন তাদের সবার জন্য উদাহরণ হয়ে থাকবে। আমরা আমাদের এই শিক্ষাঙ্গনে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অবারিত এই মুক্ত চিন্তা এবং মনস্তাত্ত্বিক সমৃদ্ধির যেই আমরা রাস্তা সুপ্রশস্ত করেছি, আমরা চাই না নামে বেনামে কোন ধরনের ছাত্র সংগঠন শিক্ষার্থীদের আবার টুটি চেপে ধরো। হলগুলো হবে শিক্ষা প্রতিষ্ঠান এবং হলগুলো হবে শিক্ষার্থীদের অবারিত বিতরণের ক্ষেত্র। শিক্ষার্থীদেরকে বাধ্য করা হবে, শিক্ষার্থীদেরকে জোর করা হবে, ক্লাসরুম গণরুম এই টেন্ডারবাজি চাঁদাবাজি আবার রিস্টোর করা হবে। এই স্বপ্ন আর বাংলাদেশে কোনোদিন বাস্তবায়িত হবে না। প্রিয় সহযোদ্ধা, ভুলে গেলে চলবে না, ছাত্রলীগ কোন একটা নির্দিষ্ট দল না, আওয়ামী লীগ কোন নির্দিষ্ট একটা দল না, এটি একটি আদর্শ। যে কেউ ছাত্রলীগ হতে পারে, যে কেউ যুবলীগ হতে পারে, যে কেউ আওয়ামী লীগ হতে পারে। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের লড়াই, ছাত্রলীগের বিরুদ্ধে লড়াই, যুবলীগের বিরুদ্ধে লড়াই, নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই, এগুলো একটা বিপ্লবের জন্ম থেকে মৃত্যু এই মাঝামাঝি সময়ে অব্যাহত থাকবে। আমাদের লড়াই শেষ হয়ে যায় নাই। যারা একবার লড়াইয়ে নেমেছে, লড়াই হচ্ছে মৃত্যু এবং জীবিত থাকার মধ্যবর্তী এই পুরোটা সময়। আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, আমাদের এই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে। প্রিয় সহযোদ্ধা, আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে। আমরা বারবার করে বলতে চাই, কোন শিক্ষা প্রতিষ্ঠান আর সন্ত্রাসের ঠিকানা হবে না। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। এবার বাণিজ্যের সংবাদ। কক্সবাজার ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের উন্নত 4G সেবা দিতে চায় টেলিটক। প্রায় 50 কোটি টাকা ব্যয়ে নেটওয়ার্ক সম্প্রসারণের একটি প্রকল্প হাতে নিয়েছে রাষ্ট্রীয় অপারেটরটি, যা চূড়ান্ত অনুমোদনের জন্য এখন টেলিযোগাযোগ মন্ত্রণালয় রয়েছে। শুধু নেটওয়ার্ক স্থাপন নয়, রোহিঙ্গাদের কাছে সিম বিক্রির অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনও করেছে টেলিটক। দেখব শুভ খানের রিপোর্ট। মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা প্রায় 13 লাখের বেশি রোহিঙ্গা বাস করছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পে। বিটিআরসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব ক্যাম্পে প্রায় 3.5 লাখ মোবাইল ফোন ব্যবহারকারী রয়েছে। হ্যান্ডসেটগুলোতে একই সঙ্গে মিয়ানমার এবং স্থানীয়দের যোগসাজশে নেয়া দেশীয় অপারেটরদের সিম ব্যবহৃত হচ্ছে। এই অবস্থায় কক্সবাজার জেলায় রোহিঙ্গা ক্যাম্পসমূহের অভ্যন্তরে এবং পার্শ্ববর্তী সংযোগ সড়কসমূহে নিরবচ্ছিন্ন কাভারেজ প্রদানের জন্য 4G মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক সম্প্রসারণ শীর্ষক প্রকল্প হাতে নিয়েছে টেলিটক, যার আওতায় উখিয়া ও টেকনাফের কুতুপালং, হাকিমপাড়া, জামতলী, উঞ্চিপ্রাং, শামলাপুর, চাকমারকুল, লেদা এলাকায় 33টি টাওয়ার নির্মাণ করা হবে। 12 মাস মেয়াদী এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 50 কোটি টাকা, যা আসবে সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে। টেলিটক সূত্র বলছে, নেটওয়ার্ক সম্প্রসারণের প্রকল্পটি অনুমোদনের জন্য এরই মধ্যে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে প্রকল্প অনুমোদনের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিবন্ধনের মাধ্যমে রোহিঙ্গাদের কাছে সিম বিক্রির অনুমতি নিতে বলেছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। অনুমতি চেয়ে গেল বছরের 19 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে টেলিটক। তবে এ বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি অপারেটরটি। বিটিআরসি বলছে, সীমান্ত এলাকায় টাওয়ার স্থাপনের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা অনুসরণ করতে হবে টেলিটককে। রোহিঙ্গার ওই জায়গায় ওনারা যে কমিউনিকেশন দেওয়া হবে, তাদেরকে যে সিম দেওয়া হবে, ওদের তো এনআইডি নাই, তাহলে কেমন করে দেওয়া হবে এইটাও সরকারকে আগে সিদ্ধান্ত নিতে হবে।
তারপরে হয়তো এটা বাস্তবায়ন করা সম্ভব। এটা আমাদের কাছে এখনো আসে নাই বা এসএফ কমিটিতেও আসে নাই। প্রকল্প বাস্তবায়ন হলে অন্য অপারেটররাও টাওয়ারগুলো শেয়ার করতে পারবে বলে জানিয়েছে টেলিটক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এটুআই প্রকল্প থেকে 850 কোটি টাকার লুটপাটের প্রমাণ পেয়েছে দুদক। সংস্থাটির দাবি, এর সঙ্গে পতিত আওয়ামী লীগের ঘনিষ্ঠ 14 জনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এছাড়া এর সঙ্গে সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সংশ্লিষ্টতা রয়েছে কিনা খুঁজে দেখা হচ্ছে। এসপায়ার টু ইনোভেট বা এটুআই প্রকল্পের 855 কোটি টাকা লুটপাটের খোঁজে আগারগাঁও আইসিটি টাওয়ারে দুদকের অভিযান। তথ্য বলছে 2020 সালে 5 বছরের জন্য 855 কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়, যার নেতৃত্বে থাকা আনির চৌধুরী আইসিটি খাতে অপকর্মের মূল হোতা। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। অভিযোগ উঠেছে 14 জনের সংশ্লিষ্টতায় প্রকল্পের পদে পদে ঘটেছে অনিয়ম, দুর্নীতি। একই প্রতিষ্ঠানকে বারবার কাজ দেওয়া, অপ্রয়োজনীয় কাজসহ নানাভাবে করা হয়েছে সরকারি অর্থ লুটপাট। বাজেটটা কেন বৃদ্ধি পেয়েছে, কি কেন প্রতিষ্ঠানগুলোর যাদের সিলেকশন হচ্ছে ভেন্ডর, আপনার ঠিকাদার বলতে পারি, তারা নিয়োগ পেয়েছে কিভাবে, আমাদের যাচাই আনতে মনে হয়েছে যে এখানে বেশ কিছু অনিয়ম হয়েছে। পট পরিবর্তনের পর এটুআইয়ের নেতৃত্বে আসা হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট আব্দুল্লাল ফাহিম বলেন, ইতোমধ্যে অভ্যন্তরীণ তদন্তে অনিয়মের প্রমাণ মেলায় 14 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অনিয়মের পেছনে জয়পলকের সম্পৃক্ততাও খতিয়ে দেখা হচ্ছে। প্রতিমন্ত্রী ছিলেন এবং যে আইসিটি উপদেষ্টা ছিলেন ফ্যাসিস্ট গভর্নমেন্টের, তাদের সাথে তাদের এনগেজমেন্ট সরাসরি এটুআইয়ের প্রতি ছিল কিনা এই বিষয়গুলো খতিয়ে দেখার বিষয়ে নির্দেশনা দিয়েছে। এদিন 13 কোটি টাকার অবৈধ সম্পদ ও 217 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে যশোর 4 আসনের সাবেক এমপি রণজিৎ কুমার রায় ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে 4টি মামলা করেছে দুদক। প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। সঙ্গী থাকুন। ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার প্রতিনিধি দলের বৈঠক সফল হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রনীতি উপদেষ্টা। যদিও আলোচনার বিস্তারিত এখনও কিছুই জানা যায়নি। এর আগে দুপুরে ইউক্রেনকে ছাড়াই রিয়াদে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসে রাশিয়ার প্রতিনিধি দল। এদিকে সৌদি আরবে যখন ওয়াশিংটন মস্কোর প্রতিনিধিরা আলোচনায় বসেন, তখন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের জন্য আঙ্কারায় পৌঁছান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নানা ইস্যুতে আলোচনা করবেন তারা। প্রায় 8 বছরের অপেক্ষার দীর্ঘ প্রহর শেষ। পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে কাল মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 3টায়। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে 1996 সালের পর কোনো বৈশ্বিক টুর্নামেন্টের স্বাগতিক হচ্ছে এবার পাকিস্তান। উদ্বোধনী ম্যাচের আগে জমকালো আয়োজনে বিশ্বকে চমকে দিতে চায় তারা। থাকবে এয়ার শো আর সুরের মূর্ছনাও। বাংলাদেশ একই গ্রুপে ম্যাচ হওয়ায় পাকিস্তান নিউজিল্যান্ড জয়রথ নিয়ে আগ্রহ তুঙ্গে টাইগার সমর্থকদের। করাচি হাই স্কোরিং ভেন্যু হওয়ায় দু দলই তাদের একাদশ সাজাবে ব্যাটসম্যানদের প্রাধান্য দিয়ে। তবে কিউইদের জন্য অস্বস্তির খবর, ইনজুরিতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন লকি ফার্গুসন। তার জায়গায় ডাক পেয়েছেন কাই জেমিসন। ওয়ানডেতে দু দলের এর আগের 118 সাক্ষাতে পাকিস্তানের 61 জয়ের বিপরীতে 53 ম্যাচ জিতেছে ব্ল্যাক ক্যাপস। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। তিস্তা পাড়ে গণপদযাত্রা, হাঁটু জলে নেমে ভারতের বাঁধ নির্মাণের প্রতিবাদ। সমস্যা সমাধানে আগামী নির্বাচনে জনগণকে বিএনপির পাশে থাকার আহ্বান তারেক রহমানের। ক্ষমা চেয়ে নির্বাচন করতে পারবেন ফ্যাসিবাদে জড়িত না থাকা আওয়ামী লীগ নেতারা, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সুযোগ পাবেন না গণহত্যায় জড়িতরা। এবং যত দ্রুত জাতীয় নির্বাচন হবে তত দ্রুত দেশে শান্তি শৃঙ্খলা ফিরবে। যশোরে সমাবেশে মির্জা ফখরুল। স্থানীয় ভোট নিয়ে রাজনৈতিক বিতর্কের অংশ হতে চায় না ইসি, বললেন সিইসি। এই ছিল রাতের সময়।
সঙ্গেই থাকুন সময়।